চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম থেকে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। রিয়াসাদ আজিম। ঢাকায় তীব্র গরম, আর এখানটায় মোটামুটি সাগরের বাতাস গায়ে পড়ছে। খুব বেশি দূর না, মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার দূরে গেলেই হচ্ছে বঙ্গোপসাগরের দেখা মেলে এই স্টেডিয়াম থেকে। আলোচনা সেটা না, মূল আলোচনায় যাব। এবং সেই আলোচনায় যেই ট্যাগলাইনটা, যে টাইটেলে আপনারা দেখছেন যে আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডল, এই দুজনেই অলমোস্ট ডেবু করবেন বাংলাদেশের টি-20 স্কোয়াডের হয়ে। রিপন মণ্ডলের স্ট্যাটটা দেখলে মনে হয় যে 3টা টি-20 খেলে ফেলেছেন। সেটা আবার একটা ভুতুরে রহস্য বা গল্পের ব্যাপার স্যাপার রয়েছে, সেই গল্পে আমি যাব। বাংলাদেশের পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে এই দুই ক্রিকেটারকে নিয়েই 11 করা যায় কিনা সেই আলোচনাটা এই মুহূর্তে তুঙ্গে। এবং আব্দুল গাফফার সাকলাইন, যিনি টি-20 স্কোয়াডে ডাক পেয়েছেন, তাকে নিয়ে আশা, প্রত্যাশা এবং একই সাথে কনফিডেন্সের জায়গাটা বিল্ড আপ করার ক্ষেত্রে তিনি নিজেই একটা বড় রোল প্লে করেছেন। একটা 10 সেকেন্ডের ফুটেজ দেখে আমি পরে আলোচনাটায় আসছি। পেসারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল যে কে আসলে ওই রেখে দেওয়া জুতাকে স্পর্শ করতে পারবে, কার গতি ইয়র্কার হয়ে স্ট্যাম্পে টার্গেট করতে পারবে। এবং সেখানটায় শেষ পর্যন্ত সফল হয়েছেন সাকলাইন, যে ফুটেজটা আপনারা দেখছিলেন। ওই সাফল্যের পরে তাকে পুরস্কৃত করা হয় এবং সেই পুরস্কার তুলে দেন হচ্ছে সাগরিকা স্টেডিয়ামে যে মাঠ কর্মীদেরকে আপনারা দেখছেন এখানে কাজ করছে তারা, এবং পরবর্তীতে সেই পুরস্কারের অর্থটা সেই মাঠ কর্মীদেরই দিয়ে দেওয়া হয়। আলোচনা আসলে সেটা না, এটা খুবই ভালো একটা জেস্টার ছিল। আলোচনার পয়েন্ট সেটা হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন তার ভেরি ফার্স্ট ন্যাশনাল টিমের হয়ে অনুশীলনে যে বলটাকে ফাইনালি টার্গেটের জায়গায় পিচ করাতে পারলেন এবং তার পরবর্তী সময়ে যেভাবে তাকে জড়িয়ে সতীর্থরা উল্লাস করলো, এটা একটা মেসেজ দেয়। 1 নাম্বার, হি ইজ কনফিডেন্ট। 2 নাম্বার, বাংলাদেশ চমকে দিতে চায় নিউজিল্যান্ডারদের। প্রথম ম্যাচ এখানটায় হবে, দ্বিতীয় ম্যাচও এখানটায় হবে, এবং আপনি যখন সিরিজে 1-0 আগায় থাকবেন সেটা ডেফিনেটলি একটা দলের জন্য অনেক বড় কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করে। এখন সেই কনফিডেন্স ক্রিয়েট করার ক্ষেত্রে প্রতিপক্ষের কাছে যদি আপনি এমন কিছু বোলারকে অ্যাপ্লাই করেন, যেমন নাহিদ রানাকে নিয়ে ভয়ঙ্কর টেনশনে তারা রয়েছে, রিশাদকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেই সাথে যদি সারপ্রাইজ প্যাকেজ হিসেবে সাকলাইন কিংবা রিপন মণ্ডল অ্যাড হয়ে যায়, আমার কাছে মনে হয় বাংলাদেশ দল কিছুটা হলেও মনস্তাত্ত্বিক প্রেসারে ফেলবে নিউজিল্যান্ডকে। এবং সেই পরিকল্পনা থেকেই পরের ম্যাচে এই দুজনের একজন তো খেলবেনই, দুজনকেই খেলিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল। আব্দুল গাফফার সাকলাইন তিনি যদি খেলেন তো সাকলাইনের এটা হবে টি-20 অভিষেক, ডাক পাওয়ার পরেই জাতীয় দলের হয়ে খেলা। এবং রিপন মণ্ডল যদি খেলেন, এর আগের 3টা ম্যাচ তিনি খেললেও এখানকার খেলাটা ডিফারেন্ট হবে। 2023-এর অক্টোবর নভেম্বরের যে ডেট লাইনটা বা টাইম লাইনটা, যখন রিপন আসলে ইন্টারন্যাশনাল টি-20-তে ডেবুটেন্ট হয়েছিলেন বাংলাদেশের হয়ে এবং সেখানটা ইন্ডিয়ার মতো টিমের বিরুদ্ধে তিনি খেলেছিলেন, দ্যাট ওয়াজ আ প্রোগ্রাম অর চ্যাম্পিয়নশিপ, যেটা এশিয়ান গেমস টাইপের একটা চ্যাম্পিয়নশিপ ছিল। সো এশিয়ান গেমস টাইপের চ্যাম্পিয়নশিপ বা এরকম যে প্রোগ্রামসগুলো হয়, এগুলোতে আসলে যারা খেলে আপনার এমার্জিং ক্রিকেটাররাই খেলে, ন্যাশনাল টিমের স্টাবলিশড কেউ খেলে না। সো ন্যাশনাল টিমের স্টাবলিশমেন্ট পাবার পরে রিপন মণ্ডল সেখানটায় খেলতে যাননি, বরং তার মধ্যে সম্ভাবনা ছিল, এখন থেকে 3-3.5 বছর আগের ঘটনার কথা বলছি, তাকে ডেবু করানো হয়েছিল। বাট আপনি যখন একটা বাইলেটারাল সিরিজ খেলবেন, আইসিসি টুর্নামেন্ট খেলবেন, সেই হিসাবটা আলাদা। সেই হিসাবে রিপন মণ্ডল এই মুহূর্তে পরিণত, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে রিসোর্স রয়েছে পেস ডিপার্টমেন্টকে কেন্দ্র করে, তার একটা বড় পার্ট, এবং পরের ম্যাচের জন্য পেস ডিপার্টমেন্টের একজন বিগ কন্টেন্ডার। মূল কারণ কোথায় দেখেন, আপনার মুস্তাফিজ এখানটায় থাকছে না, নাহিদ রানা এখানটায় থাকছেন না, তাসকিন আহমেদ এখানটায় থাকছেন না, এবং তারা না থাকার পরেও যে দলটা গড়া হয়েছে এবং পেস ডিপার্টমেন্টে যেই ফেলকে দেখানো হয়েছে, সেখানটায় কিন্তু সাকলাইন এবং রিপনের নামটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হয়ে এসেছে। মানুষ কিন্তু খুব পজিটিভলি নিয়েছে, কেউ কিন্তু এটা নিয়ে আলোচনা করেনি, ভেঙচি কাটেনি কি কারণে ফিজদেরকে বাদ দিয়ে এই 2 তরুণ ক্রিকেটারকে খেলানো হবে। বরং সবাই মানে তারা যেমন ওই কনফিডেন্স নিয়ে বল হিট করার কথা যেই জায়গাটায় সে স্পটে হিট করছে, ঠিক একই সাথে যারা ভিউয়ার্স রয়েছে, যারা গণমাধ্যম কর্মী, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটের খবর রাখে, প্রত্যেকেই খুবই হ্যাপি যে এই 2 ক্রিকেটারের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে টু ডেলিভার লাইক ফিজ, তাসকিন অ্যান্ড রানা। সো
এই দুজনকে খেলিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, এটা আমার কাছে মনে হয় যে একটা সারপ্রাইজ বা একটা চমক দেওয়ার চেষ্টা করবে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে। যেহেতু বাংলাদেশের খেলাটা হচ্ছে, আপনারা সবাই জানেন, সাগরিকায় হিউমিড যে সিচুয়েশনটা ছিল সেটা খুব একটা এখানটায় নাই, মানে আমিও ঘামছি না। এবং আরেকটা বড় ব্যাপার যেটা, এখানটায় খেলা মানে আপনার প্রচুর রানস হবে, মানে হচ্ছে আলটিমেটলি যেহেতু স্পোর্টিং উইকেটে খেলাটা হবে, স্পিনারদের জন্য খুব বেশি সুবিধা এখানটায় থাকবে না। 3জন পেসার খেলানো হবে। শরীফুল ইসলামের খেলা নিয়ে খুব বেশি আমি সংশয় বা শঙ্কা দেখি না। এখন শরীফুলের সাথে যদি পার্টনার হিসেবে পেস বোলিং ডিপার্টমেন্টে তানজিম সাকিবকে দেখা যায়, তাহলে সাকলাইন এবং রিপন মন্ডলের একজন আমার কাছে মনে হয় তৃতীয় পেসার হিসেবে খেলবেন। আর যদি শরীফুলের সাথে তানজিম সাকিবকে এখানটা অ্যাড করা না হয় অথবা সাইফুদ্দিনকে অ্যাড করা না হয়, তাহলে আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডল দুজনকেই বাংলাদেশ সত্যিকার অর্থের ডেবু বলতে যেটা বোঝায় সেটা সাগরিকা স্টেডিয়ামে করিয়ে দিবে। লেটস সি হোয়াট হ্যাপেন। তবে এই মাঠ নিয়ে বা এখানকার আউটফিল্ড নিয়ে সবারই কষ্ট রয়েছে। আপনি খেয়াল করে দেখেন পুরো আউটফিল্ডের চিত্রটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, মানে সবুজের জায়গা এখানটা আসলে মরা ঘাসের একটা বড় আস্তরণ আমরা দেখতে পাবো। ঘাসের চেহারাটা হচ্ছে ফ্যাকাশে হয়ে গেছে, গেরুয়া কালার হয়ে গেছে, এবং এইরকম ঘাস আসলে কোনোভাবে এক্সপেক্টেড না। আমরা এই মুহূর্তে যে ঘাসটা দেখছি এটা আসলে প্রপার ঘাসের কালার না, জাস্ট একটা মাঠকে প্রপারলি পরিচর্যা না করা, এবং এখানে যেই পরিমাণ পানি প্রয়োজন ছিল, যেহেতু হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ, আমরা নিজেরাই শুকিয়ে যাচ্ছি, সেই পানিটা দেওয়ার ক্ষেত্রে যে কৃপণতা দেখানো হয়েছে, স্টেডিয়ামটার ঘাসগুলোকে মেরে ফেলার ক্ষেত্রে সে একটা বড় রোল প্লে করেছে। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এই ব্যাপারগুলোতে সচেতন হয়। এখানে ডাইভ দেওয়াটাও ক্রিকেটারদের জন্য কিছুটা হলেও রিস্কি আমার কাছে মনে হয়। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, গুড লাক ফর টিম টাইগার্স।